নমস্কার, ডক্টর সাপোর্ট বাংলায় আপনাকে আরও একবার স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি হলো এই গরমকালে বয়স্করা কিভাবে কুল থাকবেন, মানে শরীর সুস্থ রাখবেন কিভাবে। এই হাঁসফাঁস গরমে আমরা কচিকাঁচা থেকে শুরু করে তরুণরা তো ভীষণভাবে বিধ্বস্ত অবস্থা আমাদের এই গরমে। তাহলে বাড়ির যে বয়স্ক বা প্রবীণ যারা রয়েছেন তাদের কি অবস্থা ভাবুন। কিন্তু একেবারে ঘাবড়াবেন না, কারণ আজকে তারা কিভাবে সুস্থ থাকবেন, তারা কি কি দিকে নজর রাখবেন, শরীর সুস্থ রাখতে কি কি খাবেন, লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনবেন, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তাই আমার সঙ্গে আজকে রয়েছেন বার্ধক্য বিশেষজ্ঞ ডক্টর ধীরেশ কুমার চৌধুরী। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে ডক্টর সাপোর্ট বাংলায় আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকের বিষয়টা তো শুনলেনই যে বয়স্কদের কিভাবে এই গরমে এবং তাপপ্রবাহ যেভাবে চলছে তারা কিভাবে ভালো থাকবেন সেই সব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আর প্রথম প্রশ্নই হচ্ছে এই সময় তীব্র গরমে কোন কোন রোগীরা কোন কোন ধরনের রোগ যাদের রয়েছে সেই সব প্রবীণ মানুষেরা কিভাবে ভালো থাকবেন। ধন্যবাদ প্রথমত ডক্টর সাপোর্ট বাংলাকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়বস্তুকে নিয়ে তারা আজকের এই অনুষ্ঠানটা করছে। এবং সত্যি তো বয়স্কদের এই গরমে ভালো থাকা, যেটা প্রথমেই আপনি বললেন কুল থাকা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এবং প্রতিটা বয়সের মতোই একদম শিশু থেকে শুরু করে কৈশোর যৌবন প্রত্যেকেই গরমে হাঁসফাঁস করেন, এটা তো বলার কিছু অপেক্ষা রাখে না। বিশেষ করে বর্তমানে যেভাবে গরমের প্রাদুর্ভাব আমাদের রাজ্যে, আমাদের শহরে চলছে, তো সেক্ষেত্রে বয়স্করা ভালো থাকাটাও আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এবং সেদিকে নজর দেওয়াটা, সেটা যেমন বয়স্কদের নিজেদেরও জরুরি, তেমনি তার থেকেও আরও গুরুত্বপূর্ণ আমি বলবো যে সেই বাড়ির যারা পরিবারের সদস্যা বা যারা কেয়ার গিভার রয়েছে, অর্থাৎ যারা তাদেরকে দেখভালের দায়িত্বে রয়েছেন, তাদের আরও সেই দিকটা নজরপাত দেওয়াটা দরকার। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে কোন কোন বয়স্ক রোগীরা এই গরমে আরো বেশি সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে বয়সকালে তো এমনিতেই বয়স্ক একজন মানুষ প্রচুর রোগে ভোগেন। সাধারণত দেখা যায় আমরা যে 5-6টা রোগে মিনিমাম ভুগছেন। আমি সবার কথা বলছি না, অনেকেই খুব ভালো আছেন, কারোর কোনো রোগই নেই এরকমও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 3-4টে রোগ তো থাকেই। তো আমরা যারা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্সে যে এই সময়টা যে সমস্ত রোগী, ধরুন যাদের প্রেশার রয়েছে, হাইপারটেনশন, তাদের সেই রোগীরা, তাদের অনেক সময় দেখা যায় যে তাদের প্রেশারটা অনেক কমের দিকে থাকে। বিশেষত যে সমস্ত রোগীরা এই সময় প্রেশারের জন্য ডায়ুরেটিক্স বলে ওষুধ খান। ডায়ুরেটিক্স নামে তো কোনো ওষুধ পাওয়া যায় না, এটা একটা বিভাগ ওষুধের, যেখানে আমাদের শরীর থেকে জল নির্গত করে প্রেশারটাকে মেনটেন করার চেষ্টা করা হয়। ইট ইজ নট অনলি ইউজ ফর দ্য হাইপারটেনশন, এটা কিডনি রোগীদের ক্ষেত্রেও ব্যবহার হয়। ফলে যারা ডায়ুরেটিক্স জাতীয় ওষুধ খান, এবার সেটা কি করে বুঝবেন, সেটা হচ্ছে যে কিছু কিছু ওষুধ যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড বলে, ক্লোরথায়ানামিন বলে, এই সমস্ত জাতীয় ওষুধ যারা খান, এগুলোও কম্পোজিশন, আমি নামটা বলাটা খুব একটা ঠিক হবে না এখানে। তো সেই জাতীয়, এবার চিকিৎসকরা নিশ্চয়ই আপনাদের বলে দিচ্ছেন যে এই ওষুধগুলো, এই ধরনের ওষুধ, বা আপনারা যারা চিকিৎসককে দেখান তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারেন, বাড়ির লোকেরাও জিজ্ঞেস করতে পারেন যে ডায়ুরেটিক জাতীয় যারা ওষুধ খাচ্ছেন তারা। এবং তাছাড়াও শুধু ডায়ুরেটিক্স খেলেও না খেলেও যারা অন্য অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ কিছু খাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে বয়সকালে এই গরমে প্রচুর পরিমাণে শরীর থেকে ঘামের মাধ্যমে লবণ নির্গত হয়ে যাওয়ার কারণে প্রেশার ফ্লাকচুয়েট করে। তাছাড়া জলের গ্রহণের পরিমাণটা কমে যায়, অতিরিক্ত ঘাম হয়। আবার অনেক বয়স্ক মানুষের ঘাম হয় না, সেটাও একটা সমস্যা, বা ঘাম হলেও বুঝতে পারেন না। আমি অনেককে দেখেছি যে আমি গিয়ে দেখেছি ভিজিট করার সময়
যে বেশ ঘামছেন, অথচ বয়স্ক মানুষটি কিন্তু কিছু অনুভব করছেন না বা তার কোনো ডিসকমফোর্ট নেই। আমি বললাম, আরে বাবা মেসোমশাই আপনি তো রীতিমতো ঘামছেন, অথবা মাসিমা আপনি তো রীতিমতো ঘামছেন। বলছে তাই নাকি, আমি তো বুঝতে পারছি না, এরকম রেসপন্স এসছে। ফলে তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না। ফলে সেরকম ক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা, কারণ এই সময় অনেক সময় বয়স্কদের খাদ্য গ্রহণটাও কম কম হয়ে যায়, কারণ এই সময় সত্যি কথা বলতে কি যে গরমে মানুষের একটা খাবার ইচ্ছেটাও কম থাকে, বয়স্কদের ক্ষেত্রে সেটা আরো বাড়ে। ফলে খাবারের পরিমাণ মতো হচ্ছে না, অথচ হয়তো সুগারের ওষুধ খেয়ে যাচ্ছেন, ফলে হয়তো সুগারটা একটু কমের দিকে থাকছে, হাইপোগ্লাইসেমিয়া চান্স থাকছে। পুরো হাইপোগ্লাইসেমিয়া মানে যেখানে সুগার ফল করে যায়, পুরো সেটা না হলেও হয়তো খুব কমের দিকে থাকছেন, তার জন্য হয়তো দুর্বল অনুভব করছেন, মাথা ঝিমঝিম করছে। সেক্ষেত্রে সেরকম কিডনি রোগীদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। হয়তো বলেছেন যে কিডনি রোগীর ক্ষেত্রে যে অনেক সময় আমরা তো বলা হয় যে জলের পরিমাণটা কম করতে, তো সেই জলই হয়তো খেয়ে যাচ্ছেন, অথচ শরীর থেকে যে জলটা নির্গত হচ্ছে ঘামের মাধ্যমে, সেটা বা শরীর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আলো, সেটা হয়তো চিকিৎসককে সেটা জানাতে হবে, অথবা চিকিৎসক অনেক সময় বলে দেন দেখুন গরমকালে হয়তো একটু পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। ফলে সেই জায়গাটাতে ক্ষেত্রে সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে, অথবা যারা ধরুন একটু কগনিটিভ ডিক্লাইন অর্থাৎ যাদের মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, ডিমেনশিয়া জাতীয় যারা রোগী, তারা অনেক সময় তো বুঝতেই পারেন না প্রকৃতির এই পরিবর্তন, প্রকৃতি, অথচ তাদের ভিতরে ভিতরে একটা অস্বস্তি হয়, সেই অস্বস্তি ওনারা প্রকাশ করতে পারেন না। ফলে তাদের ক্ষেত্রে বেডরিডেন পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও পোস্ট নিউরো মানে স্ট্রোক পেশেন্ট বা নিউরোলজিক্যাল পেশেন্ট, তারাও অনেক সময় এই ধরনের জিনিস ফিল করতে পারেন না, অথচ ডিস্ট্রেস হয়। ফলে এই ধরনের যারাই বয়স্কদের ক্ষেত্রে বা যারা ধরুন সুপারে যেটা একদম 80 ঊর্ধ্ব 90 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা বেশি এফেক্টেড হন, কারণ তাদের এই পারসেপশন এই জায়গাটাই তারা অনেকটা কম হয়। মানে তাদের এই যে প্রাকৃতিক পরিবর্তন বা তাদের অস্বস্তি হচ্ছে সেটাকে এক্সপ্রেস করা, সেগুলো তারা না ঠিকমতো প্রকাশ করতে পারে না। যেমন বাচ্চা হয়তো কাঁদে, হ্যাঁ, কিন্তু বাচ্চা তো বলতে পারে না অনেক সময়, সেরকম বয়স্করা তো আর কাঁদবে না, কিন্তু বয়স্কদের একটা হয়তো আনইজিনেস হচ্ছে, অথচ বুঝতে পারছেন না, বলতে পারছেন না, অথবা হয়তো বলছেন সেটাকে ওভারলুক করে যাচ্ছে বাড়ির লোকজন বা কেয়ার গিভার। ফলে এই জায়গাগুলোতে কিন্তু গরমকালে বিশেষ করে যদি গরমটা বেশি হয়, তাহলে কিন্তু আমাদের একটুখানি বেশি সতর্কতা থাকা বা সতর্ক হওয়া জরুরি। একদম। আচ্ছা, এই যে সাধারণ মানুষের সঙ্গে যে বয়স্কদের শরীরে একটা বিশাল একটা ফারাক এবং গরমকালে যে ঝুঁকিটা বাড়ে, এর কারণটা কি? এর প্রথম কারণ হচ্ছে যে বয়স্কদের যে আমাদের থার্মাল রেগুলেশন, হ্যাঁ, এইটা বয়স্কদের যে এফেক্টিভনেস থার্মাল রেগুলেশনটা একজন কম বয়সীদের থেকে অনেকটা কম হয়ে যায়। ফলে যেরকম অ্যাডজাস্ট করা, অ্যাডাপ্টেবিলিটি উইথ দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেইটা কিন্তু বয়স্কদের করে উঠতে পারে না। ঠিক আছে, অর্থাৎ শরীরের ভেতরে একটা তো সিস্টেম আছে যেটা আমাদের শরীরটাকে মানে আমাদের বাইরের সঙ্গে যে একটা ব্যালেন্স করা, সেই ব্যালেন্সিং যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু বয়সকালে কমতে থাকে। এটা বয়সের ধর্ম। এবার সব বয়স সবারই কমবে তা না, ইট ইজ টেলার মেড। অনেক কম বয়সে লোকেরও অনেক তাড়াতাড়ি এটা এফেক্টেড হতে পারে, আবার অনেক বেশি বয়সে লোকও হয়তো অ্যাডাপ্টেবিলিটি অনেক ভালো আছে, এটা অনেক জায়গাতেই দেখা গেছে। কিন্তু ইউজুয়াল দেখা গেছে যে বয়স্কদের এটা কমে। বা থার্স পারসেপশন, হ্যাঁ, এইটাও কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ইনএফেক্টিভ বা এফেক্টিভনেস সেরকম থাকে না। ফলে এই সেন্সেশনটা, থার্স সেন্সেশনটা তারা কম হয়ে যায়। ফলে আমরা যে জল তেষ্টা পাই, এই জল তেষ্টা পাওয়ার প্রবণতাটাই নেই ওনাদের, জল তেষ্টা পায় না ওনারা, তাই জন্য জল খায় না। ফলে সেখান থেকে ডিহাইড্রেশন, অথচ শরীরে কিন্তু ডিহাইড্রেটেড, অথচ উনি জল তেষ্টা হচ্ছে না, পাচ্ছে না, ঠিক আছে, বলছে না। ফলে সেখান থেকে এই প্রবলেমটা অ্যারাইজ করে। বয়স্কদের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে অনেক বয়স্ক মানুষ বিভিন্ন ধরনের ওষুধ খান, যার মধ্যে ডায়াবেটিক জাতীয় ওষুধ, যেগুলো শরীর থেকে জল নির্গমনের মাধ্যমে আমাদের প্রেশার বলুন বা কিডনি ফাংশনটাকে বা সেটাকে সেটাকে মেনটেন করার চেষ্টা করে। সেটা আবার সেক্ষেত্রে অতিরিক্ত হয়ে গেলে পরে, ডিহাইড্রেটেড হয়ে গেলে পরে, যেটা যে ওষুধের কারণে, ডায়াবেটিক্স কারণে যে যারা ইউজ করছেন, সেক্ষেত্রে তাদের সেটা একটা সমস্যা হয়। বয়স্কদের কারণে অনেক সময় যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হচ্ছে, তারা সেটা হচ্ছে, এটা অনেকগুলো
তার বিভিন্ন কারণ রয়েছে, তার ওষুধের কারণ রয়েছে, তার অন্যান্য কারণ রয়েছে, ইডিওপ্যাথিক কারণ রয়েছে। এমনকি আমাদের অনেক সময় আমরা বলতেই পারি না কি কারণে, বয়সটাই একটা কারণ, হয়তো সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্সের একটা সেই ক্ষেত্রে সেই কারণে অনেক সময় এটা বেশি সতর্ক বা বেশি অন্য ধরনের, অন্য বয়স্কদের থেকে, অন্য বয়সের থেকে তাদের ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভনেস হয়, যেটা আপনার বয়স মানে গরমের জন্য। তো এই জায়গাটা বয়স্কদের রেনাল ফাংশনে ইম্পেয়ার হয়। হ্যাঁ, একেবারে যে কিডনি ফেলিওর হলো তা বলবো না, কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্ট অনেকেরই থাকে, ইনিশিয়াল স্টেজ অফ কিডনি ফাংশনের একটা ইম্পেয়ারমেন্ট, সেক্ষেত্রে সেই কারণে হয়। এবং তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় মানে বয়স্কদের ক্ষেত্রে মূল প্রবলেম, সেটা হচ্ছে কোমরবিডিটিস, অনেকগুলো রোগ একসাথে রয়েছে। ফলে অনেকগুলো রোগ থাকার কারণে তাদের অনেকগুলো ওষুধের পলিফার্মাসি একটা বড় পার্ট, যেখানে প্রচুর ওষুধ তাদের খেতে হয়, এবং ওষুধে দেখবেন একটা রিয়াকশন তো একটা থাকেই, ফলে তার একটা এফেক্ট। ফলে সামগ্রিকভাবে মিলিয়ে, এবং বয়স্কদের যেটা মেইন সমস্যা হচ্ছে, যেটা সমস্যা বলবো না, মানে এটা তো বয়সের ধর্ম, ডিজেনারেটিভ চেঞ্জেস, অর্থাৎ ক্ষয়জনিত সমস্যা, প্রত্যেকটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় হয়। ফলে তাদের যে ফাংশনাল এবিলিটি সেটা কমবে, এটাই তো ধর্ম। ফলে সেই জায়গা থেকে কিন্তু তাদের এই অ্যাডাপ্টেবিলিটির প্রবলেমটাই বড় সমস্যা, যেখানে আমরা হয়তো যেটাকে কোয়াপ করতে পারি, তারা কিন্তু সেটা পেরে ওঠেন না। ফলে সেক্ষেত্রে বয়স্ক মানুষের সাথে সাথে আমাদের, বিশেষ করে যারা তাদের পরিচর্যায় রয়েছে, তাদের বাড়ির লোক, তাদের পরিচর্যাকারী, চিকিৎসক, সবার ক্ষেত্রে একটা তাদের প্রতি দৃষ্টিপাত দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম একদম। আচ্ছা, আপনি যে বললেন যে জল খাওয়ার অনুভব ওরা করেন না, তো এই যে জল খাওয়ার যে অনুভব করেন না, কতটা পরিমাণ জল খেতে হবে, এবং এটা কি মেজারমেন্ট করে দেওয়া যেতে পারে? না, দেখুন, এরকম তো কোনো স্পেসিফিক মেজারমেন্ট নেই, কিন্তু ইউজুয়ালি আমাদের বলা হয় যে ধরুন যারা কোনো রকমের কোনো সেরথে কোনো রেস্ট্রিকশন নেই, যাদের কিডনি সেরথে ভালো মোটামুটি, কি কোনো ইম্পেয়ারমেন্ট নেই, তাদেরকে ইউজুয়ালি আমরা বলি যে 2 থেকে 2.5 লিটার জল খাওয়াটা উচিত। হ্যাঁ, এবং জল বলতে এখানে কিন্তু আরেকটা ধারণাও আছে, আমরা সবসময় অনেক সময় বলি শুধু জল, আমরা কিন্তু টোটাল ফ্লুইড। হ্যাঁ, সেটা আপনি ফ্রুট জুস খেতে পারেন, মানে শরবত হিসেবে খেতে পারেন, লিকুইড, যে কোনো লিকুইড, চা কফি যাই খেলেন, এবং আমরা যে ডালের স্যুপ খাই, ডালের জল খাই, ইভেন আমরা অনেক সময় এটা কিন্তু মাপা হয় না, কিন্তু আমরা যে ফল খাই তার একটা বড় অংশ কিন্তু জলীয় পার্ট থাকে। ফলে ফ্লুইড টোটাল হচ্ছে 2.5 লিটারের মধ্যে, আমরা বলি যে 2.5 লিটারের মধ্যে অন্তত থাকতে, বিশেষ করে গরমকালে। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে যাদের ধরুন কিডনি ইম্পেয়ারমেন্ট আছে, যাদেরকে ডাক্তার, নেফ্রোলজিস্ট বা যিনি ডাক্তার দেখছেন, তিনি রেস্ট্রিক্ট করে দিয়েছেন যে 1.2 লিটার, 1 লিটার, বা ইভেন অনেকের ক্ষেত্রে খুব 800 ml হয় সারাদিনে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো সেই রেস্ট্রিকশনটা রাখতে হবে। কিন্তু যেহেতু গরমকালটাতে একটুখানি আলাদাভাবে লস হয় জলটা, ফলে সেক্ষেত্রে কিন্তু ওই রেস্ট্রিকশনটাও হয়তো কিন্তু আরেকটু রিল্যাক্সড হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ডাক্তারই বলে দেন, সেটা এরকম নয় যে গরমকালে মানে আমি 800 খেতে বলেছেন আরো 500 বাড়িয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে হয়তো 200 বাড়তে পারে, আর 800 জায়গায় হয়তো 1000 হতে পারে, 1200 জায়গায় হয়তো 1400 হতে পারে। কিন্তু দ্যাট শুড বি অ্যাডভাইস বাই দ্য ডক্টর, কনসার্ন ডক্টর, বা যিনি যাকে দেখাচ্ছেন তিনিই বলে দেবেন। মানে নিজে থেকে এটা রেগুলেট কখনোই করা উচিত নয়। কিন্তু যারা ধরুন, আমাদের যেটা মেইন, আমরা প্র্যাকটিসে যেটা দেখেছি, বা আমাদের হোম কেয়ারে গিয়ে বয়স্কদের ক্ষেত্রে আমরা তো দৈনন্দিন বাড়িতে দেখি, ফলে আমরা তাদের এনভায়রনমেন্ট, তাদের সবটাই আমাদের চোখে পড়ে। সেখানে যেটা দেখেছি, বয়স্ক মানুষরা না জল খেতেই চান না। হ্যাঁ, তাদেরকে না দিলে তারা জলই খান না। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কিন্তু একটা বাড়ির লোকের বা যিনি পরিচর্যাকারী রয়েছেন, তাকে কিন্তু একটা প্রোঅ্যাক্টিভলি তাকে কিন্তু খাওয়াতে হবে, যে মাসিমা এই ঠিক আছে 1 ঘন্টা অন্তর একটু জল খান, এই নেন একটু জল খেয়ে নিন। এবং বাচ্চাদেরও তাই ভাবে সেরকম বয়স্কদের, কারণ বাচ্চা বয়স্ক তো পরিচর্যা প্রায় একই প্রায়। তাহলে এই যে বরঞ্চ বয়স্কদের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হয়তো একটু বেশিই থাকে। হ্যাঁ, তারা তো তারা হয়তো রেজিস্ট করবে, খাবো না, তুমি সবসময় এই করছো। আমি দেখেছি, আমাদের বাড়িতে দেখছি, পেশেন্টদের দেখছি, সেখানে তাকে কাউন্সেলিং করিয়ে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। একদম একদম। আচ্ছা, এই যে জল খাওয়া না খাওয়ার যে অনুভূতি, এ থেকে কোনো মানে ঝুঁকির কারণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই ঝুঁকির কারণ হচ্ছে যে জল না খাওয়া মানেই তো ডিহাইড্রেশনের চান্স। যত জল না খেলে তত এরপর থেকে তো ডিহাইড্রেশন হয়ে যাওয়ার পর থেকে তো একটা হিট স্ট্রোকেরও একটা
লক্ষণ চলে আসতে পারে? হিট স্ট্রোকের মানে অন্তত ডিহাইড্রেশন, বাড়িতে থাকলে ধরুন ওরকম এনভায়রনমেন্টের কারণে হয়তো হিট স্ট্রোক যদি নাও হয়, কিন্তু একটা রেনাল একটা ইম্পেয়ারমেন্ট, একটা অ্যাকিউট রেনাল ফেলিওর, হ্যাঁ, তার দিকে টার্ন নিতে পারে। একদম, হ্যাঁ, একদম। হ্যাঁ, এবার যেটা হিট স্ট্রোক আপনি বলছেন সেটা হচ্ছে যারা ধরুন খুব গরমে বেরিয়েছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই চান্স রয়েছে, তাদের ক্ষেত্রে তো আরো অন্য সতর্কতা, এবং সেটা তো আমরা সবসময় বলবো যে কখনোই প্রয়োজন ব্যতীত আপনার গরমকালে বয়স্ক বেরোনো, হিরোইটিক কোনো অ্যাটিটিউডের কোনো মানেই হয় না। একদম, এবং একদম। অনেকে থাকে আবার, কিন্তু অনেকে বয়স্ক মানে বাজার করতে বেরিয়ে হ্যাঁ, গেলেন। বাজার করতে, এবং সে আবার ঠিক প্রখর রোদে মানে 11টা 12টার সময় বেরোচ্ছে, কোনো মানেই হয় না। আবার ধরুন একটা শীতকালে বা ধরুন ওরকম ইয়েতে যে সময়টা বেরোতো ইভিনিং ওয়াকে 4টে, ওই সময় হয়তো গরমকালেও বেরোচ্ছে ওই একই টাইম। অনেকে ওনারা আবার টাইমের একটা ব্যাপার আছে, 4টে, এবার 4টেটা গরমকাল আর শীতকালের মধ্যে পার্থক্য আছে। একদম। তো গরমকালে 4টের সময় কখনোই বেরোনো উচিত না, তখন রোদের একটা প্রখরতা রয়েছে। একদম। ওই সময় আপনি রোদ পড়বে 7টায় বেরোন, 6:30 7টায় বেরোন, ঠিক আছে? এবং সেই বেরোনোটাও আমরা বলবো যে খুব দীর্ঘক্ষণের বেরোবেন না। শীতকালে আপনি ধরুন 0.5 ঘন্টা 1 ঘন্টার যে হাঁটা করলেন, গরমকালে এটা পারবেন না। আপনাকে 15 মিনিট 20 মিনিট, আমি বয়স্কদের ক্ষেত্রে বলছি, 15-20 মিনিটের বেশি ম্যাক্সিমাম আমরা হাঁটার কথাই খুব একটা অ্যাডভাইস করবো না বাইরে। আচ্ছা, আমরা তো এবার হিট স্ট্রোক নিয়ে যখন কথাও হচ্ছেই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে মানে বয়স্কদের মধ্যে এই হিট স্ট্রোক লক্ষণগুলো দেখা গেছে? মানে কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবো যে আমাদের হিট স্ট্রোক হয়েছে? না, হিট স্ট্রোক আর একটা হিট এক্সহশন, এর একদম, দুটোর একদম। মধ্যে একটা ইয়ে আছে, পার্থক্য আছে। পার্থক্য আছে। হ্যাঁ, সেটাও আমাকে একটুখানি বলবেন। হ্যাঁ, হিট এক্সহশনটা হচ্ছে প্রথম স্টেজ আর কি, আচ্ছা। মানে স্ট্রোকে চলে যায়নি, কিন্তু প্রথমের দিকে সেই সময় যেটা হয়, সেই সময় হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ঘাম হয়। একদম। এবং সেই সময় শরীরটা হঠাৎ দুর্বল লাগতে শুরু করে, মাথা ঝিমঝিম করতে শুরু করে, প্রেশারটা হঠাৎ করে ফল হয়ে যায়, এবং যদি সেরকম হতে থাকে বেশিক্ষণ, তাহলে হয়তো দেখা গেল যে যিনি মানে যার হচ্ছে তিনি হয়তো ব্যালেন্স হারিয়ে পড়েও যেতে পারেন। আচ্ছা। এবং অনেক সময় দেখা গেল যে অনেক সময় বমি হয়, হ্যাঁ, মাথাটা হঠাৎ করে চক্কর দিয়ে ঘুরে যায়, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আপনার ডিহাইড্রেশনের একটা আপনার লক্ষণও থাকে, জিভ শুকিয়ে যায়, ঠিক আছে? আবার হিট স্ট্রোক হচ্ছে যখন খুব অতিরিক্ত পরিমাণে গরম, যেটাকে আমরা ইউজুয়ালি বলি যে ধরুন 40°C তার বেশি বা 104°F তার বেশি যদি কোনো কারণে বডি টেম্পারেচার উঠে যায়, তখন কিন্তু পেশেন্টের যেটা হয়, বা রোগী, পেশেন্ট মানে তখন সেই মুহূর্তে তিনি পেশেন্টই, তো তিনি সেখানেও কিন্তু পেশেন্ট একদমই আনকনশিয়াস হয়ে যেতে পারেন বা সেমি কনশিয়াস হতে পারেন, ঠিক আছে? পেশেন্ট দাঁড়িয়ে থাকলে পড়ে যেতে পারেন, ব্যালেন্স হারিয়ে যেতে পারেন। এবং পেশেন্টের তখন আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বডি টেম্পারেচার তো অত্যধিক বেশি, সেখানে কিন্তু সেটা হচ্ছে যে পেশেন্টের খুব বেশি ঘাম হবে না, মানে খুব বেশি মানে ঘামটাই হবে না তখন। আচ্ছা। হ্যাঁ, তখন তো উল্টো, কিন্তু ঘাম হচ্ছে না, ঠিক আছে? প্রথম দিকে ঘাম হচ্ছে, তখন কিন্তু ঘামটাই আর হবে না, মানে এটা হিট স্ট্রোকের ব্যাপার। হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে যে পেশেন্টের প্রেশার তো খুবই ফল করে যায়, এবং পেশেন্টের মানে ইউজুয়ালি স্ট্রোক মানে তো হচ্ছে সেখানে কোমাটোজের মতো হয়ে যায় পেশেন্ট, মানে সেক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে ফ্রদি সিক্রেশন বেরোতে পারে, মানে গ্যাজানিকের মতো হতে পারে, এবং পেশেন্ট রীতিমতো একেবারেই আনকনশিয়াস হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং অবভিয়াসলি এই স্টেজটা তো খুবই রিস্কি স্টেজ, এবং এটাতে ইমিডিয়েট ইন্টারভেনশন যদি না করা যায় তাহলে কিন্তু অনেক বড় জিনিসও হতে পারে, এবং যেটা হয় আলটিমেটলি হিট স্ট্রোকে ডেথও হয়ে যায়। ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে সেটা প্রপার ডায়াগনোজ মানে ওই স্টেজ এলে পরে উইদাউট ওয়েস্টিং টাইম আমাদের প্রথম কাজ হচ্ছে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েট নিয়ার বাই হসপিটাল, নার্সিংহোম যেখানেই যাক সেখানেই তাকে পৌঁছে দেওয়া। এবং এক্ষেত্রে অনেক সময় আমরা খুব অতিতপ্পির করে হয়তো মুখে কিছু খাওয়াতে গেলাম, জল খাওয়াতে গেলাম, এটা কিন্তু একদম হিতে বিপরীত হবে। কারণ পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে, তখন যদি আপনি মুখে কিছু দেন, সেটা গিয়ে আলটিমেটলি কিন্তু ইয়েতে ঢুকবে না, গলা দিয়ে তো নামবে না, সেটা শ্বাসপথ দিয়ে গিয়ে শ্বাসনালীতে আটকে যাবে, এবং সেটা লাংসে ঢুকে যাবে, সেটা আরো বিপজ্জনক। এবং সেক্ষেত্রে আরেকটা হচ্ছে
যে যদি দেখেন যে কোনো কারণে মুখের মধ্যে কোনো কিছু গেজা বা ফ্রথি সিক্রেশন হয়েছে, আমাদের কাজ হবে সেটাকে ইমিডিয়েট আপনার রিমুভ করা। আচ্ছা। যদি দেখা যায় যে জিভ অনেক সময় স্ট্রোকে যদি পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়, অনেক সময় জিভের সামনে অংশ পিছন দিকে পড়ে যেতে পারে, তখন সেটাকে সামনে নিয়ে আসা। যদি কোনো এক্সটার্নাল টিথ ডেন্টার অনেক সময় বয়স্কদের থাকে, সেটাকে রিমুভ করে দেওয়া। টাইট ক্লথ থাকলে সেগুলোকে ইমিডিয়েট হালকা করে দেওয়া। প্যান্টের বেল্ট মানে আমি পুরুষদের কথা বলছি, সেগুলো খুলে দিয়ে যতটা সম্ভব তাকে রিল্যাক্সে করা। এবং টেম্পারেচার যেহেতু উঠে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে টেম্পারেচার কমানোর জন্য ইভেন বরফ যদি সম্ভব মানে পাওয়া যায়, সব জায়গাতে সব যেখানে হলো সেখানে যে অ্যাভেলেবেল হবে তা তো নয়, কিন্তু বরফের যদি থাকে তাহলে বরফ স্পঞ্জিং করি, মানে বরফের জলে সেটাকে স্পঞ্জিং করিয়ে এবং ইমিডিয়েট তাকে সেরকম একটা জায়গায় প্রপার কুল জায়গায় যতটা সম্ভব সেই জায়গায় নিয়ে গিয়ে তাকে নেওয়া এবং ইমিডিয়েট শিফটিং। ইট ইজ দ্য ফার্স্ট কাজ হচ্ছে ইমিডিয়েট শিফটিং। একদম একদম একদম, মানে এই লক্ষণগুলো দেখে অবশ্যই বাড়িতে বসে থাকবেন না, ডাক্তারবাবু যেভাবে বললেন মানে যেভাবেই হোক এই লক্ষণগুলো দেখে যেটুকু করার আপনারা আগে হাসপাতালে যাবেন। একদম একদম, না হলে হিতে বিপরীত হতে পারে। আর মানে এই গরমকালে বয়স্কদের দেখভালের জন্য এবং সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় দায়িত্ব থাকে বাড়ির যিনি রয়েছেন প্রিয়জন এবং যারা দেখাশোনা করেন তাদের। আমরা এবার একটু গরমকালে একটু খাওয়া দাওয়ার দিকে যাই, কারণ খাওয়া দাওয়া এই সময় বয়স্কদের একটা থাকে, প্রশ্ন থাকে যে আমি কি কি খাবো। অনেকে তো থাকে যে সুগার আছে এবং আরো কিডনি পেশেন্ট রয়েছে। এই যে একটা খাওয়ার যে তালিকা দেওয়া হয়, সেই তালিকাটা কিরকম করে ভাগ করবেন? মানে দেখুন, আমি খুব সহজ পন্থায় বিশ্বাসী। এখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার মানে যারা ধরুন যাদের সেরকম কিডনি সংক্রান্ত কোনো রোগ নেই, যাদের ধরুন আপনার ডায়াবেটিক নেই, হ্যাঁ, তারা তো যেরকম মৌসুমি যে ফল যেগুলো ধরুন তরমুজ, হ্যাঁ, বা আমেরও একটা ব্যাপার থাকে, আম, লিচু, যাই আছে, জাম, রসালো ফল একটা থাকে, খরমুজ বলে একটা আছে, এগুলো তারা খেতে পারেন যদি তাদের কোনো রেস্ট্রিকশন না থাকে। কিন্তু যাদের ধরুন রেস্ট্রিকশন আছে, বিশেষ করে এই তরমুজ অথবা আমি খুবই ভালোবাসি তরমুজ খেতে, হ্যাঁ, আম, প্রত্যেকের এই গরমের ফলগুলো আসলে কিন্তু প্রত্যেকের বেশ সুস্বাদু এবং ভালো লাগে, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আমাদের ক্লিনিক্যালি বা ডাক্তারিতে বা আপনারা এটা ওয়ার্ডটাও শুনেছেন, there is a high glycemic index। এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। ফলে এগুলো যাদের ডায়াবেটিস তাদের জন্য এটা তো সুখকর নয়। তার মানে এই কি যে আপনি একটা গরমকালে সারা গরম চাল চলে গেল আর একটা আমের টুকরো খেলেন না, এটা আমি কখনোই অ্যাডভাইস করবো না। অথবা একটু তরমুজ খেলেন না, খাবেন, ধরুন 2 টুকরো আম খেলেন, কিন্তু যেদিন 2 টুকরো আম খাবেন মনে করছেন সেদিন তাহলে আপনাকে মানে মিল যেটা নিচ্ছেন সেখানে ভাতের পরিমাণটা কমিয়ে যেতে হবে, সেভাবে ব্যালেন্স করতে হবে। এই মানে ফল জাতীয় খাবারটা কি টিফিনের টাইমে খাওয়াটা খুব বেটার? হ্যাঁ, টিফিনের টাইমে বা অনেক সময় অনেক সময় বলে যে আগে থেকেও প্রচলিত ছিল যে একটুখানি লাঞ্চটা হয়ে গেল, তারপরে একটু দুপুরের দিকে 3টে 3:30 এই সময় ওইটা এই সময় খেলেন, বা অনেক সময় সকালের দিকে ব্রেকফাস্ট করার পরে ওই 11টা 11:30, যারা ধরুন 8:30 9টার সময় ব্রেকফাস্ট করছে তারা 11টা 11:30 সময় একটু ফল খেতেই পারেন। এবং আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই সময় অনেকে আমাদের একটা ভুল কিছু ধারণা আছে, যেমন ধরুন নির্বিচারে আমরা কিন্তু দিই ডাবের জল খাওয়াই। অনেক সময় যে ডাবের জল খান, ডাবের জল প্রতিদিন হয়তো ডাবের জল খাচ্ছে। ডাবের জলটা এমনি উপকারী, ডাবের জল খুবই ভালো উপকারী, কিন্তু ডাবের জলে পটাশিয়াম থাকে এবং যাদের ক্ষেত্রে কিডনি পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই ঠিক নয়। আচ্ছা, ফলে ওরকম খাওয়া যাবে না কিন্তু। বা কিডনি পেশেন্ট নাও হলেও আপনি খেতে দেখবেন পটাশিয়াম লেভেলটা এমন উঠে গেছে, সেখানে ওই হাইপার ক্যালিমিয়া বলে, সেটা হার্টকে পর্যন্ত এফেক্ট করে। ফলে যাদের ধরুন বয়সকালে যে নির্বিচারে কোনো কিছু কিন্তু খাওয়া যাবে না। সেটাই বলছিলাম যে ডাবের জলটা কিন্তু নির্বিচারে প্রতিদিন ডাব খাবেন, এটাও কিন্তু বয়স্কদের জন্য অ্যাডভাইজেবল নয়, সেটা যদি কিডনি সংক্রান্ত কোনো সমস্যা নাও থাকে। কারণ পটাশিয়াম লেভেল, এই যে সোডিয়াম এবং পটাশিয়াম, এই দুটো লবণ, আরও লবণ আছে আমাদের, কিন্তু মানে এই দুটো লবণই তো আমরা বেশি
খুবই চিন্তা করি, এবং আমাদের প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্টস এবং সল্টই ইম্পর্টেন্ট। তো সোডিয়াম পটাশিয়ামের কিন্তু এই খুব মাত্রার এদিক ওদিক, একটু এদিক ওদিক হলেও কিন্তু আমাদের জন্য খারাপ, ঠিক আছে। বিশেষ করে পটাশিয়াম যেমন ওই 3.5 থেকে 5.5 এই নর্মাল এই রেঞ্জটা বলে, সেটা যেমন কমের দিকেও খারাপ, এবং 5.5টা 6-এ উঠে গেল ও ঠিক আছে কোনো ব্যাপার না, সেটাও কিন্তু ঠিক না। সেটা কিন্তু হার্টকে, আমি যে বললাম হার্টকে এফেক্ট করে রীতিমতো। ফলে আপনার পটাশিয়াম, বিশেষ করে কিডনি যাদের পেশেন্ট তাদের ক্ষেত্রে একেবারেই পটাশিয়ামটা রেস্ট্রিক্টেড। আর কি কি খাবার মোটামুটি না খেলে মানে কাদের ক্ষেত্রে? এই মানে যে বয়স্কদেরই ক্ষেত্রে। না, বয়স্কদের ক্ষেত্রে আমি যে বলছি মানে ডাব ছাড়া আর কি কি, মানে সেগুলো কি রেস্ট্রিক্টেড আছে? ধরুন এই যে অনেকেই আবার নির্বিচারে কলাও খান, কলার মধ্যেও পটাশিয়াম আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ফলে যদি আপনি কলা আবার ডায়াবেটিকদের ক্ষেত্রেও ঠিক হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, ফলে ওটা না বুঝে অনেক সময় খেয়ে নেন তারা। তরমুজ অনেক সময় নির্বিচারে খান, হ্যাঁ, যে প্রচুর তরমুজ খেলেন। ইভেন আমি বলছি ঠিকই, আমারও কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি তো ডায়াবেটিক। আর তাছাড়া তরমুজটা তো গরমকালে খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, ভালো পাওয়া যায়, এবং রসালো, খেতে ভালো, এবং যাদের ডায়াবেটিস নেই তারা খেতে পারে, যাদের কোনো কিডনির সমস্যা নেই তারা খেতে পারে, কোনো অসুবিধা, তারপরে খুবই অতিরিক্ত পরিমাণে না খেতে পারে। ফলে ওই জায়গাগুলোতে তাদেরকে একটুখানি ডাক্তারকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো যে কোন কোন জিনিসগুলো, বিশেষ করে ডায়াবেটিক যারা, তাদের হাই গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা যে কোনো ফ্রুট অ্যাভয়েড করতে হবে, একেবারে অচ্ছুত বলবো না। আবার কিডনি রোগী যারা, তাদের ক্ষেত্রে পটাশিয়াম রিচ খাবার যেগুলো ফ্রুট বা সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ওআরএস নির্বিচারে খান অনেক সময়, আমি অনেক সময় দেখেছি এরা যে ধরুন ওআরএস ওই খাইয়ে যাচ্ছে, গরমকাল বয়স্ক লোক ওআরএস খাইয়ে যাচ্ছে, কেন? ওআরএস এর প্রয়োজন না থাকলে ওআরএস খাবেন? ওআরএস তো অপ্রয়োজনে খাওয়ার জিনিস না। ওআরএস এর মধ্যে যে সোডিয়াম, ওখানেও তো সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, যাদের দরকার, যাদের সত্যি সোডিয়াম পটাশিয়াম কম হচ্ছে, যাদের লুজ মোশন হচ্ছে, যাদের আপনার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, যাদের সল্ট বেরিয়ে যাওয়ার প্রচুর ঘাম হচ্ছে, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই। কিন্তু আপনি নর্মাল অবস্থাতে একটু গরমের মধ্যে সবসময় ওআরএস খাবেন, ইট ইজ নট অ্যাডভাইজেবল। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তারবাবু প্রেশারটা, দেখা গেছে পেশেন্ট কম নয়, ওনার প্রেশার ভালোই আছে, ঠিক আছে, তাও ওনারা ওআরএস খাচ্ছে, দরকার নেই, কারণ আরও বাড়িয়ে দেবে প্রেশারটাকে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু মানে আমি বলতে চাইছি, নির্বিচারে আমার পছন্দ অনুযায়ী আমি যা চাইবো তাই হতে পারে না। এবারে প্রতিটা জিনিসেরই একটা ইন্ডিকেশন রয়েছে, যে এই ইন্ডিকেশনে এটা খাবেন, সেটা আমি ডাক্তারকে জিজ্ঞেস করে নিশ্চয়ই। এবার যাদের ধরুন যাদের খুব প্রেশারটা কম হয়েছে তাকে দেবেন না, নিশ্চয়ই দেবেন। আবার অনেক সময় কি হয়, এরকম বারবার ওআরএস দিলে, সেই ওআরএস খেতে গেলে ওআরএস আবার পেট থেকে ডিস্টেনশন, আমি অনেক বয়স্ক আমাদের দেখেছি প্রচুর পেট ডিস্টেনশন হচ্ছে, ফলে সেটা অস্বস্তিদায়ক। জল দেওয়ার ওআরএস দেওয়া এক না, জল দিন, নর্মাল এমনি প্লেন ওয়াটার দিন, সেটা অনেক বেটার, কিন্তু সেটাও নিয়ন্ত্রণের মধ্যে। অতিরিক্ত জলও দেওয়া যাবে না, যদি না শরীর তার চাহিদার প্রয়োজনে দিতে হয়, ঠিক আছে। একদম, মানে এটা আপনারা এই অনুষ্ঠান শুনতে শুনতে বুঝতেই পারছেন, আপনাদের যাই হোক না কেন, যেটাই খেতে মন চাক, আর এই গরমের মধ্যে মনে করে একটা আম খেতে ইচ্ছা করছে, বা তরমুজ খেতে ইচ্ছা করছে, বা আপনার মনে হচ্ছে বাইরে থেকে এসছেন, ওআরএস খেয়ে নিলেন, কিছুটাই নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ করবেন না। নিজেরা নিয়ন্ত্রণ না করে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে, আপনাদের অবশ্যই ডাক্তাররা রয়েছেন, তাদের সাথে কনসাল্ট করে তবেই আপনারা খাদ্য তালিকা, মানে ডায়েট প্ল্যান, বা সারাদিন কি কি খাবেন তার একটা প্ল্যান, সেটা একটা রেডি করে রাখবেন। তারপর যদি কোনো অসুবিধা হয় তখন ডাক্তারদের সাথে কনসাল্ট করা। খাবারের ক্ষেত্রেও বলবো যে গরমকালে একদম সহজপাচ্য খাবার, সোজা কথা সহজপাচ্য, তেল ঝাল মশলা যতটা কম, জলীয় খাবার খেলে যতটা সম্ভব জলীয় খাবার খাওয়াটাই ভালো। এবং অনেক সময় খুব প্রোটিন রিচ খাবার খান, এই সময় আমরা সেটাও একটুখানি বলি যে এমনিতে বলে যে প্রোটিন শরীর গরম করে। হ্যাঁ, যাদের ধরুন প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে তাদের তো প্রোটিন দিতে হবে, আবার ইনঅ্যাডিকুয়েট প্রোটিনও সেটাও বলছি না, কিন্তু খুব প্রোটিন খেলেন, হ্যাঁ, এবং আমরা খুব অ্যাডভাইস করবো না যে প্রতিদিন ডিম খাবেন গরমকালে, সেটাও আমরা বলবো না। হ্যাঁ, অতিরিক্ত প্রোটিনও কিন্তু সেটা কিডনির ক্ষেত্রে, ইনিশিয়াল স্টেজে কিডনির ক্ষেত্রেও ভালো না, এবং সেটা কিন্তু আমাদের ডায়াবেটিসেরও ক্ষেত্রে সেটা ফেভারেবল নয়, এবং বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিনটাও ফেভারেবল নয়, আবার কম প্রোটিন, আবার যেটা বয়স্কদের ক্ষেত্রে আবার সমস্যা হচ্ছে অনেক কম প্রোটিন হয়।
এবং সেক্ষেত্রে আমাদের খুব ভুল ধারণাও রয়েছে যে বয়স মানেই হচ্ছে প্রোটিন কম খেতে হবে, একেবারে ভুল ধারণা। কারণ বয়স্কদের একটা বড় সমস্যা হচ্ছে সার্কোপেনিয়া, মাসল মাস কমে যায়। সেক্ষেত্রে বরঞ্চ প্রোটিন রিকোয়ারমেন্ট হাই হয়, ঠিক আছে। ফলে সেখানেও কিন্তু আমাদের প্রয়োজনে প্রোটিন দিতে হবে এবং আমাদের খাবারের মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে, সেইটা আমাদের কিন্তু খুব বেশি জরুরি। ফলে সেটাও কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে চলাটাই জরুরি। একদম। আচ্ছা, এই প্রসঙ্গে যে খাওয়ার প্রসঙ্গে আসছি, এবং এই যে অনেক সময় হাই প্রেশার থাকে বা অনেকে তো হার্টেরও পেশেন্ট থাকে, তাদের তো অনেক ওষুধ খেতে হয়। এই ওষুধের জন্য তো ডিহাইড্রেশন হতে পারে, হ্যাঁ, বা শরীরে অনেক রকম অস্বস্তি হতে পারে গরমে। ওষুধের জন্য সেক্ষেত্রে কি কি খাওয়া, মানে সেইভাবে আমি সতর্ক থাকবো কিভাবে এবং কিভাবে সেটা প্রতিকূল করবো? না, আমরা ওষুধের ক্ষেত্রে যে আমি প্রথমেই বললাম যে কিছু কিছু ওষুধ, যেমন ধরুন আমাদের শরীরকে থেকে জল বার করে দিয়ে আমাদের শরীরের প্রেশারের ভারসাম্য, কিডনির ভারসাম্য, এগুলোকে ঠিক রাখে, যেগুলোকে আমরা সহজ কথা ডায়ুরেটিক্স বলি। তো যারা ডায়ুরেটিক্স খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু গরমকালে একটু সতর্কতা খুবই জরুরি। এবং গরমকালে একটু প্রেশারটাকে দেখাটাও খুব জরুরি, ঠিক আছে। অনেক সময় অনেক দিন প্রেশারে দেখা হয় না, তারপর দেখা যাচ্ছে যে রোগী বা বাড়ির লোক, বয়স্ক লোক, তিনি বারবার বলছেন যে তার একটা দুর্বল ভাব হচ্ছে, মাথাটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ, বা হাঁটতে অসুবিধা হচ্ছে, ব্যালেন্সটার অসুবিধা হচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলোকে বয়সজনিত সমস্যা বা কিছু না বলে, ওভারলুক না করে আমাদের কিন্তু তাকে সতর্কতা নিয়ে তাকে দৃষ্টিপাত দেওয়াটা জরুরি। এবং সেক্ষেত্রে প্রথম যে কাজ হচ্ছে তার প্রেশারটাকে দেখা, যে প্রেশারটা কীরকম থাকছে। অনেক সময় আমরা দেখছি গরমকালে কিন্তু অনেক বয়স্ক রোগীর প্রেশারটা বেশ কমের দিকে থাকছে, 150, 90, 50 এরকম আমরা দেখছি গিয়ে চেক আপে। হ্যাঁ, অথচ উনি হয়তো যখন সত্যি দরকার ছিল তখন হয়তো 2 রকমের কম্বাইন ওষুধ অ্যান্টিহাইপারটেনসিভ খাচ্ছিলেন। ফলে ওই রেগুলেশনটা জরুরি। তখন কম্বাইন ওষুধে হবে না, তখন তাকে হয়তো প্রেশার ওষুধ কমাতে হবে। তাকে সেটাও কমিয়ে আবার দেখতে হবে প্রেশারটা কতটা ফ্লাকচুয়েট করছে। ফলে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসককে জানানোটা, সেক্ষেত্রে রেগুলার ফলো আপটা আমরা সবসময় এই জন্যই বয়স্কদের ক্ষেত্রে বলি যে ভাইটাল প্যারামিটার্সগুলো, নিয়মিত প্রেশার, সুগার, এগুলো কতটা কন্ট্রোলে থাকছে, এগুলো কিন্তু আমাদের অনেক সময় অজান্তেই আনকন্ট্রোল হয়ে যায়, আমরা বুঝতে পারছি না। শরীর হয়তো ইন্ডিকেশন দিচ্ছে, কিন্তু বয়স্ক মানুষটিও সেটা ওভারলুক করছে, অথবা বুঝতে পারছেন না, আর বাড়ির লোক ওভারলুক করছে। সেই জায়গাতে কিন্তু আমাদের বলবো যে একটুখানি নিয়মিত ব্যবধানে, আমি বলছি না সকাল বিকাল ব্লাড প্রেশার চেক করতে, কিন্তু ধরুন যাতে প্রেশার আছে অন্তত সপ্তাহে 2 বার করে দেখা। যদি ইন্ডিকেশন থাকে মাথা ঘোরাচ্ছে, দুর্বল লাগছে, ঝিমঝিম করছে, পেশেন্টকে দেখছেন যে অস্বস্তি, উঠতে চাইছে না, একটু লেথার্জি ভাব হচ্ছে, হ্যাঁ, প্রেশারটা দেখে নিন, যে কম হয়ে যাচ্ছে না তো, ফলে সেটার কারণ নয় তো, সেটা মানে দেখে নেওয়াটা খুব জরুরি আর কি। এরপরেই আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে যে বাইরে যেহেতু প্রচন্ড গরম, ঘরে তো সেই অতটা গরম না থাকলেও একটা তো হাঁসফাঁস অবস্থা থাকেই, এবং বয়স্কদের ক্ষেত্রে তো সেটা অনেক সময় আরো বেশি বেড়ে যেতে পারে। এই অবস্থাতে বাড়ির লোকেরা যে আছেন বা যে কেয়ার গিভার, তারা ওই বয়স্ক মানুষকে কিভাবে কুল রাখবেন, মানে ঘরোয়া পদ্ধতিতে বাড়ির পরিবেশ কিভাবে ঠান্ডা রাখবেন? দেখুন, বাড়ির পরিবেশ ঠান্ডা রাখার ক্ষেত্রে যেটা মেইনলি, এই যে আমি আপনাকে আলোচনার শুরুতে অনেক বলছিলাম যে অনেক বয়স্ক মানুষ ঘামছে, বুঝতে পারছেন। আপনি বিশ্বাস করুন, 2-1টা বাড়িতে গিয়ে দেখেছি, বাড়িতে ঢুকে না আমার নিজের দম বন্ধ লাগছে, মানে আমার মনে হচ্ছে কখন ওই বাড়ি থেকে বেরোবো, এত গরম, অথচ কিন্তু ফিল করছেন না বয়স্ক মানুষটি। আমি বলছি, আরে বাবা মেসোমশাই, আপনারা বুঝতে পারছেন না গরম হয়ে আছে? না তো, কিছু তো সেরকম তো না। আমি, দরজা জানলা খুলুন, পুরো দরজা জানলা বন্ধ। যিনি মানে ভদ্রমহিলা রয়েছেন, মানে আয়া, তাকেও বলছি, তিনিও খুব একটা যে ওয়াকিবহাল বলবো না। আমি বলছি যে কী ব্যাপার হলো, আপনারা বুঝতে পারছেন না যে ঘরটা পুরো গরম হয়ে আছে? তো এরকম পরিবেশ কেন যেন না হয়। বিশেষ করে সন্ধ্যার দিকে তো একটু হাওয়া দেয়, যতই গরমকাল হোক, হ্যাঁ, একটু দরজা জানলা খুলে হাওয়াটাকে প্রবেশ করানো, প্রপার ভেন্টিলেশন।
যাদের এসি রয়েছে একটু এসি চালানো, বয়সকালে মানে এসি লাগবে না বা এসি লাগালে ঠান্ডা লেগে যাবে, এই ধারণাটাও ভুল কিন্তু। হ্যাঁ, এবার খুব চিল এসি সেটাও খুব বয়স্কদের ক্ষেত্রে ফেভারেবল নয়। সেক্ষেত্রে এসি একটু চালিয়ে ঠান্ডা করে আবার এসিটাকে বন্ধ করে দেওয়া, বা এসি টেম্পারেচারটাকে 25 থেকে 27-এর মধ্যে রাখা। হ্যাঁ, কারণ অনেক সময় অনেকেই ধরুন একই কামরায় হয়তো কম বয়সীও রয়েছে, নাতি নাতনি রয়েছে, তিনি হয়তো 20 করে রাখছে, সেটা কিন্তু একটা বয়স্ক মুখ, সেটা কারোর পক্ষেই সুটেবল নয়। তাহলে ওই একটা টেম্পারেচার যেন এমন ভ্যারিয়েশন না হয় যে ঘর থেকে বেরোলে সেটা গিয়ে 40 আর ঘরের ভেতরে 20 ডিফারেন্স, এটা হবে না, চট করে ঠান্ডা লেগে যাবে। তাহলে সেই জায়গাটা। তারপরে ধরুন যদি যারো বাড়িতে যদি এসি নাও থাকে, তারা ধরুন ঘরের এই যে পর্দাগুলো রয়েছে সে কার্টেনগুলোকে একটু ভিজিয়ে সেটা একটু ওটা হালকা করে, অনেক সময় ঘরের পরিবেশটাকে মানে হালকা করে, মানে বলছি যে ঠান্ডা করে। তারপরে হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আরেকটা সেটা হচ্ছে যে অনেক সময় বয়স্করা না এই সময়ও দেখে যে একটা বা দুটো কাপড় পরে রয়েছে, বা সুতির কাপড় না সিনথেটিক কাপড় পরে থাকে। আমিও যাচ্ছিলাম, মানে যেতামই যে এই যে মানে অনেকেই বয়স্করা মনে করেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমার গরম ঠান্ডা কোনোটাই লাগবে না, আমি কোনো একটা কিছুটা পরে নিলেই হলো। না না, এটা তো উনার লাগছে না, উনি ওটাকে ফিল করতে পারছেন না, পারসেপশনটা হচ্ছে না, তার মানে তো এই নয় যে ওটার এফেক্ট হবে না। ঠিক আছে, এফেক্ট একই ওনারও হবে। ফলে ওইটা এই জায়গাতেই হচ্ছে যে ওই কেয়ার গিভার বা বাড়ির লোকে সুতির কাপড়, ঠিক আছে, যেটা আমাদের সাধারণত আমরা বলি যে সাদার দিকটা প্রবণতাটা বেশি, যত রঙিন খুব বেশি কাপড়, মানে রঙিন কাপড় না পরতে এই সময়টা যতটা, হ্যাঁ, চড়া রঙের কাপড় না পরতে, সুতির কাপড়, সিনথেটিক কাপড়কে মানে বর্জন করতে। অনেক সময় এখানেও এই সময়তেও দেখেছি অনেকে আপনার মোজা টোজা পরে থাকে, একেবারেই ফেভারেবল না, কখনোই উচিত নয়। আর আরেকটা হচ্ছে যে আপনার যেটা হয় যে ঘামাচি হয়, বয়স্কদের স্কিনের মানে একটা চান্সেস থাকে যে ঘামাচি থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার, হ্যাঁ, সেটা কিন্তু খুব ইরিটেটিং এবং চুলকুনি হয়। সেক্ষেত্রে কিন্তু ট্যালকম পাউডার, যে অ্যান্টিফাঙ্গাল কিছু পাউডার পাওয়া যায়, আপনারা জানেন, এগুলো তো বলার অপেক্ষা রাখে না, এগুলো লাগানো। স্নান করানোটা খুব জরুরি। স্নান করানোর ক্ষেত্রেও আপনার অনেক সময় অনেক বয়স্ক মানুষই দেখেছি যে এই সময়তেও স্নান করার একটা ইনহিবিশন থাকে, অনেকে থাকে। এবার সেখানে তাকে কাউন্সেলিং মানে তাকে বুঝিয়ে শুনিয়ে করানো। এবং আমি বলি যে দুবেলা স্নান করলেও বিশেষ করে খুব গরমে দুবেলা স্নান করে, অনেকে ধারণা ঠান্ডা লেগে যাবে। ডাক্তারবাবু, ঠান্ডা কেন লাগবে? শরীরের বডি টেম্পারেচার গরম, তা ঠান্ডা কোথার থেকে লাগবে? হ্যাঁ, ঠান্ডা লাগার হচ্ছে যে আপনি মহিলারা যারা ধরো অনেকটা চুল রয়েছে, সে স্নান করলো, চুলটা ঠিক মতো করে শুকালো না, বা পুরুষও হতে পারে যে চুলটা শুকালো না, সেই জায়গা থেকে ঠান্ডা লাগতে পারে। কিন্তু আমি বলি যে ঠিক আছে, যদি আপনি সন্ধ্যাবেলার দিকে বিকেলের দিকে স্নান করেন, আপনি চুলটা ভেজালেন না, ঠিক আছে, কিন্তু আপনি গলা থেকে যদি করেন, আপনার যদি পুরো তোয়ালে দিয়ে ঠিক মতো মুছিয়ে দেওয়া হয়, কোনো কোনো ঠান্ডা লাগার কোনো ব্যাপারই নেই, বরঞ্চ আপনি অনেক বেটার ফিল করবেন, সুদিং এফেক্ট হবে, আপনার ঘুম ভালো হবে। তো এই জায়গাটাও খুব জরুরি। কতগুলো মিসকনসেপশন রয়েছে যে স্নান দুবার করলে ঠান্ডা, আমি কখনো হয় না সেটা, ঠিক আছে। তো সেই জায়গাটাতে পাউডার মানে বেশি লাগাতে হয় এই সময়টা একটুখানি ধরুন, কিন্তু খুব বেশি অতিরিক্ত পাউডার লাগানোটাও কিন্তু প্রেফারেবল নয়। সেটা আমাদের পোর্সগুলোকে বন্ধ করে সেখান থেকে একটা গরমে ঘামটাও ঠিকমতো বেরোচ্ছে না, সেখান থেকে একটা অস্বস্তি, সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন, এগুলোও কিন্তু অনেক সময় চুলকুনি, অনেক সময় এরকম কিন্তু সমস্যা বয়স্কদের ক্ষেত্রে হয়। বেডরিডেন পেশেন্টদের ক্ষেত্রে এই সময় অনেক বয়স্ক মানুষ শুধু বাড়িতে তো বেডরিডেন আছেন, মানে তাদের কেয়ারটাও কিন্তু খুব জরুরি। এবং এক্ষেত্রে গরমকালে তাদেরকে যারা স্নান করাতে পারছেন না, দুবেলা স্পঞ্জ করানো, এবং তাদের জেনিটাল এরিয়া, তাদের মানে বগল, যেখানে যে জায়গাগুলোতে ইনফেকশন মানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স বেশি, ওই আমাদের কেয়ার গিভারদের একটা প্রবণতা থাকে প্রচুর পাউডার দিয়ে দেয় ওখানে। না, প্রচুর পাউডারের কোনো জরুরি নেই, প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, বরঞ্চ ওখানে আপনার প্রপার পরিষ্কার করে হালকা পাউডার দেওয়া, কোনো পোর্স বন্ধ করা যাবে না, এই যে স্কিনের পোর্সগুলো, ঠিক আছে। ফলে এই জায়গাটা কিন্তু খুব জরুরি। এবং সেক্ষেত্রে এই বিভিন্ন ঋতুর মতো এখানেও
আপনার মুখে ইনফেকশন, ওরাল হাইজিন যদি ঠিক না থাকে সেখান থেকে ইনফেকশন সেটার হওয়ার প্রবণতা থাকে। ফলে সেইটা অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে আরেকটা বলবো, যদি দেখেন যে তার প্রস্রাবের প্রবণতা কমে গেছে, প্রস্রাবের পরিমাণ কম হচ্ছে, সেটাকে কিন্তু অবহেলা করবেন না, সেটা কিন্তু ইন্ডিকেশন যে বডি ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে। ফলে সেখানে অ্যাডিকুয়েট হাইড্রেশন সেটা মেনটেন করাটা খুব জরুরি, আদারওয়াইজ কিন্তু কিডনিতে এফেক্ট করবে। তো এগুলো সতর্কতা থাকা খুব জরুরি। একদম। এই আলোচনা তো চলবেই, এই আলোচনার সাথে সাথে আরো একটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আমরা লাইফস্টাইল করলাম, ডায়েট প্ল্যান করলাম, কিভাবে গরমকে মোকাবিলা করবেন তার একটা গেল। এবার আমরা যাব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ নিয়ে অনেকেরই বিশেষ চর্চায় থাকে না। আমরা যে মেন্টালকে আমি কেন প্রাধান্য দেবো, ওটা তো শরীরের সাথে সাথেই আমার মানসিকটা যোগ আছে। তো মেন্টাল মানে মানসিক দিকগুলোকে খুব একটা পাত্তা দেওয়া হয় না, এবং বয়স্ক যিনি রয়েছেন তিনিও পাত্তা দেন না, এবং বাড়ির যিনি রয়েছেন তিনিও খুব একটা দেন না, এড়িয়ে যান। তো সেক্ষেত্রে এই অতিরিক্ত গরমে যারা মনে করুন মানসিক অবসাদগ্রস্ত বা ডিমেনশিয়া রয়েছে বা মেন্টালি কোনো ডিসঅর্ডার রয়েছে, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে তো মানে তাদের বাড়ির লোক কি বলা এখানে, একদম সেটা হচ্ছে যে গরমে কিন্তু যেহেতু অস্বস্তি, গরমটা তো খুব অস্বস্তিদায়ক সকলের জন্য। এখানে এই যারা ধরুন শুধুমাত্র আমি বলবো না যে যারা মানসিক কোনো সমস্যায় ভুগছেন, মানসিক সমস্যায় ভুগছেন না এরকম বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু অস্বস্তির কারণে তাদের একটা ইরিটেশন, এবং এই ইরিটেশন থেকে তাদের ইরিটেবিলিটি যেটা বলে, সবসময় খিচখিচে ভাব, মেজাজ খিটখিটে থাকে বা সবকিছু একটা রিফিউজাল, করবো না, খাবো না, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। এবং তাদের এই অস্বস্তির প্রকাশটা কিন্তু এভাবেই হতে পারে, ঠিক আছে, যে রিফিউজ, খাবো না, জল দিতে যাচ্ছে খাবেন না, ওষুধ খাবো না, এটা কিন্তু ওরকম ভাবে ওই কেন খাচ্ছে না, আমিও মাথা গরম করে দিলাম, এটা হবে না। আমাকে বুঝতে হবে হয়তো এটা কোনো শারীরিক ইরিটেশন হচ্ছে। অনেক সময় ঘামাচির থেকে যে চুলকুনি সেটা, এবং যারা ধরুন ডিমেন্টিক পেশেন্ট, ডিমেনশিয়া, মেন্টালি ডিসঅর্ডার পেশেন্ট, তারা তো আরো এক্সপ্রেস করতে পারে না। ফলে তাদের কোনো কিছু এক্সপ্রেশনই নেই, আপনি বুঝতেই পারবেন না যে তাদের কিন্তু ভিতরে ভিতরে একটা শারীরিক অস্বস্তি, ইরিটেশন হচ্ছে। ফলে ওই জায়গাতে আমি সাজেস্ট করব যে বয়স্ক লোকরা যেন থেকে যে বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছে তাদের পরিবারের যদি লোকজন থাকে তো খুবই ওয়েল অ্যান্ড গুড, আর যদি নাও থাকে তাহলে তাদের যে আমরা পরিচর্যাকারী রয়েছে তারা যেন বিশেষভাবে যত্নবান হন, এই দিকটাও খেয়াল রাখা যে তাদের ঘুম ঠিক হচ্ছে কিনা। কারণ অনেক সময় ওই অস্বস্তির কারণে ঘুম কম হয়, তার থেকে একটা ইরিটেশন, তার থেকে তাদের মধ্যে প্রেশার বেড়ে যাওয়া, সুগারের ফ্লাকচুয়েশন, সেগুলো পর্যন্ত হয়। ফলে এই জায়গাটাতে বয়স্কদেরকে কামনেস রাখা, তাদেরকে বোঝানো, সবচেয়ে বড় জরুরি হচ্ছে বোঝানো। তাদের সঙ্গে খুব আমরাও যদি ইরিটেট হয়ে যাই তাহলে তো জিনিসটা অন্য পর্যায়ে চলে যাবে। ফলে আমাদের তো একটুখানি বুঝতে হবে তাদেরকে, সেই বুঝিয়ে তাদেরকে সেই যে তারা চাইছে সেই জিনিসগুলোকে, তাদেরকে যদি তারা কোনো এমন কিছু আবদার করে যেটা হয়তো ঠিক নয়, আপনার মনে হচ্ছে যে এগুলো কোনোটাই অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু আপনাকে তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে সেই জায়গাটাকে ওভারকাম করাতে হবে। আরেকটা হচ্ছে যে এই সময় কিন্তু অনেক সময় যদি দেখেন যে কোনো একটা কনফিউশন হচ্ছে, হঠাৎ করে কনফিউশন, এমনি ভালো ছিল কিন্তু হঠাৎ একটা কনফিউশন, বুঝতে পারছে না, চিনতে পারছে না, দিনক্ষণের ভুলভাল বলছে বা কোনো মানে ইরিলেভেন্ট কথা বলছে, আপনি এগুলোকে ওভারলুক না করে অনেক সময় হতে পারে যে ওটা কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের লক্ষণ। হয়তো ওই গরমের কারণে, অতিরিক্ত ঘামের কারণে, সবকিছু ডিহাইড্রেশনের কারণে, অনেক কিছু কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের দিকে যাচ্ছে। ফলে ওটা ওভারলুক না করে ওটাকে সতর্ক হয়ে চিকিৎসককে জানা যেরকম হচ্ছে, কিন্তু প্রেশারটা দেখুন, পারলে মানে অবশ্যই চিকিৎসক করাবেন, যে ব্লাড আপনার সোডিয়াম পটাশিয়াম হয়তো পরীক্ষা করাতে বলবে। কারণ আমি অনেক সময় দেখেছি এরকমভাবেই প্রকাশ পেয়েছে, বুঝতে পেরেছেন। অনেক সময় বয়সকালে ইউরিনারি ইনফেকশনের এরকম ব্যাপার হতে আন্ডারলাইন হচ্ছে, কনফিউশন হচ্ছে, পেশা কিছু না, প্রস্রাবে কোনো জ্বালা যন্ত্রণা, কিছু কোনো সমস্যা বলছে না, অর্থাৎ জাস্ট কনফিউশন।
ফলে ওই জায়গাগুলোতে কিন্তু আপনারা একটু সতর্ক, বাড়ির লোককেই হতে হবে, বাড়ির যে পরিচর্যাকারী তাকে হতে হবে, বা চিকিৎসক তো হতেই হবে। একদম। আমরা একদম অনুষ্ঠানের মানে এই আলোচনা একদম শেষ পর্বে চলে এসেছি। একদম সর্বশেষে আপনাকে জিজ্ঞাসা করব যে বাড়ির যে তরুণ সদস্য রয়েছে তারা এই প্রবীণদের খুব ভালো কেয়ার নিতে পারে। হ্যাঁ, তাদের জন্য কি বার্তা দেবেন, এবং একটা সবার জন্য, প্রবীণদের জন্য এই অতিরিক্ত গরমে ভালো থাকার জন্য আপনি একটি বার্তা দিন। অতিরিক্ত গরমে আমরা সামগ্রিক আলোচনার মধ্যেই মোটামুটি একটা বার্তা দেওয়া হয়েছে, তাহলে সংক্ষিপ্ত করে যদি একদম জিস্ট বলতে হয়, তাহলে গরমটা সকলের জন্য অস্বস্তিদায়ক, বয়স্কদের জন্য একইভাবে প্রযোজ্য, বরঞ্চ হয়তো বেশিভাবে সতর্কতা জরুরি। সেক্ষেত্রে বাড়ির যারা প্রবীণ, যাদের কথা বলছি, নবীন যাদের কথা বলছিলেন, তাদের তাদের উচিত হচ্ছে বয়স্ক লোকে, দাদু দিদা যাদের, তাদের প্রতি সতর্ক থাকা, আরও বেশি তাদের সঙ্গে সান্নিধ্য, এবং তাদের কোনো অস্বস্তি কিছু হলে সেটাকে মানে মানে সেটাকে প্রপারলি গুরুত্ব দেওয়া। এবং আমরা বলবো যে খাবার, তার থেকে সেই ব্যাপারটাতে তারা যেন নিজেদেরকে এমন কিছু বাড়িতে না করেন যে ধরুন আমরা বাড়ির লোকের, বয়স্ক লোকের কথা ভাবলামই না, খুব রিচ খাবার খেলাম, ঠিক আছে, হয়তো সেটাই বয়স্কদের জন্য দিলাম, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। বয়স্ক লোকটি কিন্তু সেটা হজম করতে পারবে না, হয়তো খুব জোরজার করে খেলো, পরবর্তীকালে সেখান থেকে পেট খারাপ হলো, লুজ মোশন হলো, সেখান থেকে একটা বড় কমপ্লিকেশন হলো। আমরা কখনোই চাইবো না আমার বাড়ির লোকটা খারাপ থাকুক। ফলে আপনাকে হয়তো সেই জায়গাতে কিছু হয়তো স্যাক্রিফাইস, বলবো যে স্যাক্রিফাইসই হয়তো করতে হবে যে সবার ভালো থাকার জন্য, সেক্ষেত্রে সেই জায়গাগুলো। এবং আমি বলছিলাম যে ওই যে ধরুন একই কামরাতে আমি খুব চিল চাইছি, মানে টেম্পারেচার খুব নামিয়ে দেবো, বাড়ির পাশেই হয়তো আমার দাদু দিদা শুয়ে রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। ফলে ওই জায়গাগুলোতে আমাদেরকে খেয়াল রাখাটা খুব জরুরি। এবং আরেকটা হচ্ছে যে গরমকালে অনেকে ঘুরতেও যায়, আমি গরমকালে ঘুরতেও যায়, তো ঘুরতে যেতে পারে, কোনো আপত্তি নেই। মানে যে মানুষটি, বয়স্ক মানুষটি যদি সচল থাকেন, তার যদি কোনো সেরকম শারীরিক কোনো এমন কিছু প্রতিবন্ধকতা না থাকে যেটাতে তার ঘোরার জন্য অনুপযুক্ত, তাহলে তিনি যাবেন। সেই সচরাচর তো গরমকালে আমরা পাহাড়ি জায়গায় যাই অবশ্যই, যে মানে বা যেখানে ঠান্ডা, সেখানেই তো, যেহেতু আর গরমের জায়গায় ঘুরতে যায় না, তো সেই পাহাড়ি জায়গায় গেলে পরে একটু সেই সতর্কতাটা রাখতে হবে যে যেহেতু টেম্পারেচারের একটা ভ্যারিয়েশন, আপনি খুব গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যাচ্ছেন, ফলে কিছু কিছু সতর্কতা, ওষুধপত্র, যারা ধরুন সিওপিডি পেশেন্ট, তারা ইনহেলারগুলো নিয়ে যাওয়া, পারলে নেবুলাইজার মেশিন নিয়ে যাওয়া, পেট খারাপের জন্য, হঠাৎ বমির জন্য, মাথা ঘোরানোর জন্য সেগুলো প্রপার সতর্কতা নিয়ে যাওয়া, ওআরএস ক্যারি করা, জল, বাইরের জল যেন কোনো মতেই না খায় সেই জন্য জল ক্যারি করা। এবং আমরা বলবো যে রাস্তাঘাটের কোনো জায়গায় হঠাৎ করে নেমে কিছু খাওয়া থেকে বিরত থেকে একটা প্রপার ভালো জায়গা যেখানে হাইজেনিক, সেই জায়গাগুলোতে খাওয়া সেরকম। এবং খুব এক্সজর্পশন না করে একটা জাস্ট প্লেজার, মানে আমি সবসময় বলি যে ঘোরাটা যেন কারো কাছে প্রেশার না হয়, ইটস এ প্লেজার। হ্যাঁ, তো প্লেজার কাছে পিঠে জায়গাতে ঘুরে আসা, জায়গাতে বা সেখানে আর কি, মানে যেখানে বয়সের ঘুরতে গিয়ে যেন এক্সজস্টন না হয়ে গিয়ে ঘোরার পরবর্তীটা যেন তার খারাপ না হয়। একদম একদম একদম। মানে এই পুরো আলোচনা থেকে তো অন্তত বোঝা গেল যে একটু সতর্কতা আর একটু বাড়তি যত্ন নিলে বাড়ির প্রবীণরা ভীষণ ভালো থাকবেন। এবং অবশ্যই প্রবীণ যারা রয়েছেন, তারা যারা এই আলোচনা শুনছেন, তারা নিজেদের জন্যও বাড়তি একটু যত্ন নেবেন। কারণ বাড়ির যিনি প্রবীণ, তারা তো আমাদের বটগাছের মতো, তাদের ছায়াই আমাদের আগলে রাখে, এবং সেই আগলে রাখেন যেমন, আমাদেরও সেই আগলে রাখাটা একটা কর্তব্যের মধ্যেই পড়ে। তাই তাদের সুস্থতা যেমন কাম্য, এবং গরমের মধ্যে তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই জন্যই আমাদের এই আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যদি এই আলোচনাটি ভীষণ ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং এই আলোচনাটি কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। এবং এই গরমে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ডাক্তারবাবুকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। আর
ভালো থাকবেন, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং ডক্টর সাপোর্ট বাংলা যেরকম রয়েছে আমরা সকলেই আপনাদের পাশে আছি, এটাই আপনারা সবসময় মনে করবেন যে আপনাদের পাশে লোক আছে। একদম একদম, এটাই হচ্ছে মানে সচেতনতার প্রথম ধাপ, যে আমরা সবাই পাশেই রয়েছি এবং আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এই অনুষ্ঠান আরো ভালোভাবে চলবে। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো অসুখ বা রোগ নিয়ে কোনো সংক্রান্ত যদি বিষয়ে আলোচনা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ব্যাপারে দৃষ্টিপাত করার চেষ্টা করব। আজকের মতো এই আলোচনা শেষ করলাম, নমস্কার।